বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন পথে এগোবে? দেশকে তার বিদ্যমান সংবিধান মেনেই চলবে নাকি গণভোটে পাশ হওয়া নতুন সনদ অনুযায়ী পরিচালিত হবে? সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ঠিক এমনই এক গুরুত্বপূর্ণ পথের মোড়ে এসে দাঁড়িয়েছে। চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল বিষয়টাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তো প্রশ্নটা কিন্তু বেশ সোজাসাপটা। নতুন সরকার আর নতুন সংসদ দেশ পরিচালনার জন্য কোন নিয়মটা মেনে চলবে? তারা কি বিদ্যমান সংবিধানকেই অনুসরণ করবে নাকি জুলাই সনদই হবে তাদের পথ চলার ভিত্তি? এই দুটো পথের মধ্যেকার সাংবিধানিক তাৎপর্য আর এর সুদূরপ্রসারী প্রভাবগুলো কি হতে পারে, চলুন সেটাই একটু তলিয়ে দেখা যাক। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তা হল আমাদের সংবিধানের ১০৬ নম্বর অনুচ্ছেদ। একে বলা হয় প্রেসিডেন্টের রেফারেন্স। সহজ কথায় এর মানে হল, যখন রাষ্ট্রপতির কাছে মনে হয় যে কোনো একটা বড়সড় জনগুরুত্বপূর্ণ বিষয়ে আইনি পরামর্শ দরকার, তখন তিনি সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে সেই পরামর্শ চাইতে পারেন। আপিল বিভাগ তখন বিষয়টা শুনে রাষ্ট্রপতিকে একটা পরামর্শ দেয়। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে। এই পরামর্শ রাষ্ট্রপতির জন্য মানা বাধ্যতামূলক নয়। তিনি চাইলে সেটা মানতেও পারেন, আবার নাও পারেন। এই অনুচ্ছেদটা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা কিছুদিন আগেই দেখেছি। ভাবুন, ৫ই আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, যার মানে পুরো মন্ত্রিসভাই শেষ। ঠিক তার পরদিনই ৬ই আগস্ট সংসদও ভেঙে দেওয়া হলো। তখন দেশে কিন্তু সাংবিধানিকভাবে একটা বিশাল শূন্যতা তৈরি হয়। আর ঠিক সেই মুহূর্তেই রাষ্ট্রপতি এই ১০৬ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইলেন। আর সেই পরামর্শের ভিত্তিতেই কিন্তু আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম। আচ্ছা, এবার আসা যাক আরেকটা খুব ইন্টারেস্টিং প্রশ্নে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো সংসদ ছিল না, তখন বেশ কিছু জরুরি আইন বা অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই আইনগুলোর ভবিষ্যৎ কি? এগুলো কি টিকে থাকবে নাকি বাতিল হয়ে যাবে? ব্যাপারটা হলো, যখন সংসদ থাকে না তখন তো আইন বানানো থেমে থাকতে পারে না, তাই না? সে সময় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, আর সেগুলো একদম পুরোদস্তুর আইনের মতনই শক্তিশালী। কিন্তু এর একটা শর্ত আছে। নতুন সংসদ যেদিন প্রথম বসবে সেদিন থেকে ঠিক ৩০ দিনের মধ্যে এই অধ্যাদেশগুলোকে সংসদে পাস করাতে হবে। যদি তা না হয় তবে ৩০ দিন পর এগুলো কিন্তু আপনা আপনি বাতিল হয়ে যাবে। মানে একটা ডেডলাইন আছে, আর এই আইনগুলোর ভাগ্য এখন পুরোপুরি নতুন সংসদের হাতে। আর এখন আমরা আসছি সেই পয়েন্টে যেটা নিয়েই আসলে মূল বিতর্কটা তৈরি হয়েছে, জুলাই সনদের ভবিষ্যৎ। এটা নিয়েই মূলত দুটো ভিন্ন মত তৈরি হয়েছে। এখানে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন চিন্তাভাবনা দেখতে পাচ্ছি। একদিকে এক পক্ষের মত হল, যেহেতু জুলাই সনদ গণভোটে বিপুলভাবে পাস হয়েছে, তাই এটাই এখন দেশের সর্বোচ্চ আইন। এই পক্ষটি নিজেদেরকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথও নিয়েছেন। অন্যদিকে আরেক পক্ষের যুক্তি হল, দেশের একটা চলমান সংবিধান আছে এবং সেটাকেই সম্মান করতে হবে। জুলাই সনদের ভালো দিকগুলো অবশ্যই গ্রহণ করা হবে, তবে সেটা হতে হবে সংসদে বিল আকারে পেশ করে এবং পাশ করানোর মাধ্যমে। এখন মনে হতে পারে, এই দুটো পথের মধ্যে এত পার্থক্য কিসের? আসলে পার্থক্যটা বিশাল। আর সেটা বোঝার জন্য চলুন আমরা একটা দারুণ উদাহরণ দেখি। আর সেটা হলো দেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। এই দুটো ব্যবস্থার মধ্যে আকাশ-পাতাল তফাতটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া। চলুন দেখি দুই ব্যবস্থায় কিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এখনকার সিস্টেমে কি হয়? খুবই সহজ। আমাদের সংসদ এক কক্ষর, ৩০০ জন সাংসদ। রাষ্ট্রপতি হতে লাগে মাত্র ১৫১টা ভোট। মানে যে দলের কাছে সংসদের অর্ধেকের বেশি আসন আছে, তারা খুব সহজেই তাদের পছন্দের ব্যক্তিকে রাষ্ট্রপতি বানিয়ে ফেলতে পারে। ব্যাপারটা খুবই সোজাসাপটা। কিন্তু জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, তাহলে পুরো চিত্রটাই কিন্তু পাল্টে যাবে। প্রথম শর্ত, রাষ্ট্রপতি প্রার্থীকে হতে হবে রাজনৈতিকভাবে নিরপেক্ষ। দ্বিতীয়ত, সংসদ হবে দুই কক্ষের, একটা ৩০০ আসনের নিম্নকক্ষ, আরেকটা ১০০ আসনের উচ্চকক্ষ। আর সবচেয়ে বড় পরিবর্তনটা হল, রাষ্ট্রপতি হতে হলে নিম্নকক্ষ আর উচ্চকক্ষ দুটো কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। এর জন্য কিন্তু সব দলের মধ্যে একটা ঐক্যমত্যের প্রয়োজন হবে।
এখন এই উচ্চকক্ষের গঠনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানকার ১০০টা আসন ঠিক হবে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমে, মানে যে দল যত শতাংশ ভোট পাবে তারা তত শতাংশ আসন পাবে। এখনকার ভোটের হিসাব অনুযায়ী ক্ষমতাসীন দল হয়তো ৫০-এর মতো আসন পাবে, আর বাকি ৫০টা পাবে বিরোধী দলগুলো। তার মানে কি দাঁড়াচ্ছে? ক্ষমতাসীন দলকে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে বিরোধী শিবিরের অন্তত একজনের সমর্থনের প্রয়োজন হবে। আর এই নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাও কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে যাচ্ছে। তিনি সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, এমনকি মানবাধিকার আর আইন কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিতে পারবেন। এখানে প্রধানমন্ত্রী তেমন কোনো ভূমিকাই থাকবে না। ক্ষমতার ভারসাম্যে এটা একটা বিরাট পরিবর্তন। তো সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বাংলাদেশ আসলেই একটা সাংবিধানিক মোড়ে এসে দাঁড়িয়েছে। এখান থেকে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ গতিপথটা ঠিক করে দেবে। আর ক্ষমতার এই নতুন ভারসাম্যটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হল ইমপিচমেন্ট বা অভিশংসন প্রক্রিয়া। নতুন ব্যবস্থায় একজন রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোটাও অনেক বেশি কঠিন হয়ে যাবে। এর জন্য নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষেরই 2/3 সদস্যের সমর্থন লাগবে। যেহেতু ক্ষমতাসীন দলের একার পক্ষে উচ্চকক্ষে এত বড় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রায় অসম্ভব, তাই বিরোধী দলের সমর্থন ছাড়া রাষ্ট্রপতিকে অপসারণ করা প্রায় সম্ভবই হবে না। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই। গন্তব্যটা হয়তো ঠিক করা আছে, জুলাই সনদে একটা নতুন বাংলাদেশের রূপরেখা দেওয়া হয়েছে, কিন্তু সেই গন্তব্যে পৌঁছানোর রাস্তা কোনটা হবে? দেশ কি বিদ্যমান সংবিধানের পথ ধরেই ধীরে ধীরে এগোবে, নাকি সনদকে সরাসরি বাস্তবায়ন করে একটা নতুন যাত্রা শুরু করবে? এই উত্তরটাই এখন খুঁজছে পুরো দেশ।